কি রে, সব ঠিক আছে তো? তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? বাবাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। অনেকবার বলেছি এখানে চলে আসতে, কিন্তু উনি ওই পৈতৃক ভিটেটা আগলেই পড়ে আছে। কেন? কাকুর কি শরীর খারাপ নাকি? এত চিন্তা করছিস কেন? বাবার বন্ধু শিশিরবাবু মারা গেছেন। সন্ধ্যের পর দুজনে একসঙ্গে সময় কাটাতো। এখন তো বাবা পুরোই একা। শিশির কাকুর বাড়িটা বাবা কিনে নিয়েছে ওই বন্ধুর স্মৃতি আগলে রাখার জন্যই। এখন ওই বাড়িতে একাই থাকেন বাবা। তোদের বাড়ির পাশে ওই পুরনো বড় বাড়িটা? হ্যাঁ, চল না, দুজনে একসঙ্গে যাই। দেখ, যদি তোর কথা শুনে বাবা আসতে রাজি হয়। হ্যাঁ, চল। আমি তো ফাঁকাই আছি এখন। সপ্তাহখানেকের ছুটি নিয়ে ঘুরেই আসা যায়। তারপর আর কি, অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে নিলাম। ডেস্টিনেশন সৌম্যর গ্রামের বাড়ি। আমরা দুজনে রায়পুরে গিয়ে হাজির হলাম। সৌম্যর বাবা আনন্দবাবু আমাদের দেখে খুব খুশি হলেন। খাবার খেয়ে আমি আর কাকু গল্প শুরু করলাম। আচ্ছা কাকু, শিশিরবাবু মারা গেলেন কিভাবে? আর বলো না বাবা, আমাদের গ্রামে ডাক্তার বুদ্ধি বলতে তেমন কেউ নেই। শিশিরের হঠাৎ একদিন শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তার আসার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই জন্যই সৌম্য এত চিন্তা করে আমাকে নিয়ে। ওনার কাছে কেউ ছিল না? ওর বহুদিনের এক বিশ্বস্ত কাজের লোক রতন আর তার মা মরা ছেলেটা পাশের ঘরেই ছিল। রতন আমাকে খবর দিয়ে ডাক্তার ডাকতে গিয়েছিল, কিন্তু আমি পৌঁছানোর আগেই ও মারা যায়। একটুও সময় দিলেন না? খুবই অসুস্থ ছিলেন কি? না, তেমন কোনো রোগ দেখিনি। শিশিরটা খুব ভালো মানুষ ছিল। দিনের বেলা আমি বাড়ির কাজকর্ম সেরে বিকেলে বা সন্ধে হলে চলে আসতাম। বাড়িটা খুব শখের ছিল ওর, তাই তো আমি কিনে নিলাম। অচেনা লোক কি আর সেভাবে যত্ন নেবে? ওনার আর কেউ নেই? আছে, এক ছেলে বিদেশে থাকে। বাবা মারা যাওয়ার পর এসেছিল একবার, আমার কাছে বাড়িটা বিক্রি করে দিয়ে চলেও গেল। রতন আর ওর ছেলে রাজু এখন কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। ওটাই তো রহস্য। রহস্য মানে? রাজুকে আর পাওয়া যায়নি। রাজুকে বড্ড ভালোবাসতো শিশির। রতন কি তাহলে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেল? না না, গয়নামোহর এসবের খোঁজ আমি ছাড়া তেমন কেউ জানতো না। তাহলে? সেই দিন শিশির একজন মিস্ত্রি আর দুজন লেবার নিয়ে আসে বাড়িটা মেরামত করতে। তারা বাড়িতেই ছিল, কিন্তু সেই দিনের পর থেকে আর তাদেরকেও পাওয়া যায়নি। আর গয়নাগুলো কি পেয়েছিলেন? না, খাটের নিচে একটা সিন্দুক লোকানো ছিল, আর সেটার উপর দিয়ে অন্য বাক্স দিয়ে ঢাকা ছিল। বাক্সটা সরিয়ে দেখি সিন্দুকটা ফাঁকা। তাহলে তো খুন। মিস্ত্রিদেরও খুঁজে পাওয়া যায়নি, পুলিশও আসেনি? হ্যাঁ, পুলিশ এসেছিল দুদিন আগে, তবে অন্য কারণে। অন্য কারণে মানে? আর কি কারণ আছে? বলছি, অনেক ঘটনা। ওই যে দূরে উঠোনে দেখো একটা কুয়ো আছে, অনেক আগের এটা। বছর 10 হলো এটা আর ব্যবহার হয় না। শিশির মরার দিন 4 পর রাত্রে আমি এখানেই বসেছিলাম। হঠাৎই দেখি ওর উপর কে যেন শুয়ে আছে। আমি দূর থেকে মুখটা ভালো করে দেখতে পারছিলাম না। কে কে করতেই দেখলাম লোকটা কেমন হাওয়ায় উঠে ভাসতে ভাসতে কুয়োর মধ্যে ঢুকে গেল। আমি পরদিন ভোরবেলায় কুয়োর ধারে গিয়ে দেখি কেমন পচা গন্ধ বেরোচ্ছে। কুয়োর ভেতরটা লোক দিয়ে খুঁড়তেই আমি অবাক। কেন, কি দেখলেন কাকু? দেখলাম রতনের লাশ, সঙ্গে টর্চ লাইটটাও পাওয়া গেল। বুঝতে অসুবিধা হলো না যে মিস্ত্রিরাই ওকে মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়ে গেছে। আর রাজু? না, রাজুকে আর পাওয়া যায়নি। যাও, অনেক রাত হলো, এবার ঘুমাও। বাবা, ও বাবা, ওঠো, কি হলো তোমার? আনন্দবাবু চোখ খুলেই কুয়োর দিকটা ইশারা করে দেখালেন। মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না তার। আমি আর সৌম্য দৌড়ে সেদিকে গিয়ে দেখলাম একটা ফ্যাকাশে বিবর্ণ মৃতদেহ পড়ে আছে সেখানে। ঘাড়ের কাছে একটু ক্ষতচিহ্ন ছাড়া আর বিশেষ কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেল না। দেখে বোঝাই যাচ্ছে কেউ যেন তার শরীরের সব রক্ত চুষে নিয়েছে। ওটা আর কেউ নয়, ওই বদমাস মিস্ত্রিটা। রাজু ওকে শাস্তি দিয়েছে। রাজু শাস্তি দিয়েছে? এটা কিভাবে সম্ভব? রাতে আমার ভালো ঘুম আসে না, তাই বারান্দায় বসেছিলাম। হঠাৎ কুয়োর দিকে চোখ যেতেই দেখলাম একটা বাচ্চা ছেলে কেমন যেন হাওয়ায় ভাসছে আর কুয়োর পাশ দিয়ে ঘুরছে। চাঁদের আলোয় পরিষ্কার দেখলাম রাজুর মুখটা। রাজুর সামনে দুটো দাঁত বড়ই ছিল,
তারপর দেখি একটা লোক কেমন চেতনাহীন ভাবে কুয়োর কাছে এসে ঘুরতে লাগলো। রাজুও দেখি তার পেছন পেছন ভেসে ভেসে ঘুরছিল। তারপর লোকটার ঘাড়ে হঠাৎ কামড় দিয়ে সব রক্ত চুষে নিল, আর লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। তারপর রাজু কোথায় গেল আমি আর দেখিনি। আমি ওই দৃশ্য দেখে ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। কাকু, এবার থেকে রাতে আমি আপনার সাথেই থাকবো, আপনাকে আর একা থাকতে হবে না। সেদিন রাতে আমি আর আনন্দবাবু বারান্দায় বসে কুয়োর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। রাত গভীর হতেই দেখতে পেলাম একটা লোক বাড়ির দিকে হেঁটে আসছে, যেন কেউ তাকে বশ করে নিয়ে আসছে। তার পেছনেই একটা ছেলে রক্তাক্ত দাঁত বার করে পালকের মতো হাওয়ায় ভাসছে। আমরা সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু কথা বলার বা নড়াচড়া করার ক্ষমতা আমরা যেন হারিয়ে ফেলেছি। ছেলেটা লোকটির ঘাড়ে কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়ে যেন তার তেষ্টা মেটালো। আমরা এক দৃষ্টিতেই সেদিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর সৌম্য আমাদেরকে ডাকতে যা ভেবেছিলাম তাই। দুইজন লেবারের মধ্যে ও ছিল একজন, আর বাকি রইল একজন। বাবা, তুমি আজই চলো আমাদের সাথে শহরে। অনেক হয়েছে এই বাড়িতে, আর এক মুহূর্তও নয়। না, একজনকে অন্তত বাঁচাতেই হবে। আমি আর ভয় পাবো না, আর আমি বেঁচে থাকতে আর কাউকে মরতেও দেব না। কাকু, আমিও থাকবো, আপনাকে একা ছাড়বো না। কে ওখানে? কে? কাকু, চলে আসুন, আমাদের বাঁচতে হবে। রাজু তার নৃশংস ভয়ানক রূপ নিয়ে আমাদের দিকেই এগোচ্ছিল। কাকুকে বাঁচানোর তাগিদে ভয় কাটিয়ে আমি ও সৌম্য এগিয়ে গেলাম। রাজু কাকুর ঘাড়ের কাছে কামড় দিতেই আমি কাকুর হাত ধরে টান দিলাম। রাজুকে আর দেখতে পেলাম না। কাকুও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়েই ছিলাম। তারপর কাকুকে ঘরে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। অনেক হয়েছে, এবার এখানকার পাঠ শেষ করে কাল ভোরে কলকাতায় ফিরবো। আর হ্যাঁ, তিনজনই ফিরবো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, রাজু কেন বাবাকে আক্রমণ করলো? বাবা তো ওর কোনো ক্ষতি করেনি। হয়তো ও রক্ত পিপাসু হয়ে উঠেছে। ও হয়তো প্রতিশোধ নিতে পেরেছে। প্রতিশোধ নিয়েও তো শান্ত হলো না। ওর মৃতদেহের সৎ কার্য করে দিলে হয়তো এসব হতো না। সে লাশ পাওয়া যাক আর না যাক, এখানে থাকা নিরাপদ নয়। না না, এই বাড়িতেই আমার আর আমার বন্ধুর অনেক স্মৃতি জড়ানো। আজীবন আমি এই স্মৃতি আগলেই বেঁচে থাকতে চাই। আমি এভাবে তোমাকে এই বাড়িতে ফেলে রেখে যেতে পারবো না। সৌম্য, তুই কালকে একটা শান্তিযজ্ঞের ব্যবস্থা কর। তোমাদের যেটা ভালো মনে হয় করো। পরের দিন শান্তিযজ্ঞ সম্পূর্ণ করে আমি ফিরে আসি। সৌম্য সেখানে আরও কয়েকদিন থেকে যায়। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।